Assalamu alaikum everyone, it's me your boy Tawhid Afridi and welcome to your favorite show Tawhid Afridi show. So আজকে আমার সামনে যে গেস্ট আছেন আমার খুব ফেভারিট এবং বাংলাদেশের one of the best content creator of sports নিয়ন and on. Thank you so much for having me. আফ্রিদি কি অবস্থা? আরে আমি জিজ্ঞেস করব তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ যাচ্ছে। সো আফটার লং টাইম গাইজ আপনারা অনেকেই আসলে টেলিভিশনে খুঁজছিলেন, মাই টিভিতে কল দিচ্ছিলেন যে তৌহিদ আফ্রিদি শো নতুন এপিসোড কেন আসে না। সো আসে না বলে কিন্তু চলে আসলাম, আর সাথে আমার বন্ধুকেও নিয়ে আসলাম নিয়ন অ্যান্ড অন। স্পোর্টসের বিষয় আর কি আমি সবসময় খুব এক্সাইটেড থাকি। বাংলাদেশ কিন্তু স্পোর্টস লাভার একটা দেশ, যে দেশে মানুষ ক্রিকেট মানেই আবেগ, বিভিন্ন খেলার প্রতি আমরা কিন্তু খুবই যোগ। সো তোমাকে আমরা যারা এখনো চেনেন না বা দেখছেন তাদেরকে একটা কথা বলি যে নিয়ন হচ্ছে বাংলাদেশের স্পোর্টসের দিকে যত কন্টেন্ট আছে আমরা বিভিন্ন জায়গায় দেখি, অনেকেই সবসময় নিয়নকে ফলো করে, নিয়নের ফ্যান বেস খুব ফলো করে, আমি নিজে একজন নিয়নের ফ্যান। সো স্পোর্টসের দিকটা বাংলাদেশে এত সুন্দর করে তুলে ধরছো, সো এটা কিভাবে নিয়ন? ওই যে আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল আমার বন্ধু মানুষ, এই জন্য আমি তুমি করে বলবো। ওকে, সো বাংলাদেশ সবসময় স্পোর্টস ক্রেজি নেশন। আমরা যখন হচ্ছে ক্রিকেটের একটা ম্যাচ হয়, আমরা মনে হয় যেই কাজই করতে থাকি না কেন আমরা সেই কাজ বন্ধ করে ক্রিকেটের ম্যাচটা দেখা শুরু করি। তো আমার কাছে মনে হচ্ছে যে ইন টার্মস অফ স্পোর্টস ইনফোটেইনমেন্ট নিয়ে অনেক কাজ হয়, মানে স্পোর্টস অ্যানালাইসিস অথবা স্পোর্টসের ম্যাচ রিভিউজ অ্যান্ড অল। আমরা নিয়ন অন থেকে চেষ্টা করছি যে কিভাবে স্পোর্টস এন্টারটেইনমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের গেমস যদি আমরা বানাইতে পারি, সাপোজ পেনাল্টি শুট আউট, এবং পেনাল্টি শুট আউট যে জিতবে তাকে হচ্ছে 10,000 টাকা দিব অথবা কোনো একটা গিফট দিব মোটিভেট করার জন্য। টাকা তো একটা জাস্ট নাম্বার মাত্র, স্পোর্টসে রাইট, আরো অনেক বেশি মানুষ যেন উৎসাহিত হয়। অ্যান্ড সত্য কথা বলতে গেলে এটা অনেক ক্লিশে শোনায় যে খেলাধুলার ইম্পর্টেন্স কতটুকু, বাট এটা আসলেই সত্য যে যদি এই তরুণ সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হয় তাইলেই তারা অন্য যে বাজে জিনিসগুলো আছে সেগুলো থেকে দূরে সরে থাকবে। আমি আরেকটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার বন্ধু আফ্রিদি প্রচুর খেলাধুলা প্রেমী, এই জন্যই কিন্তু তোমার জীবনে খেলাধুলার নেশা থাকলে আর কোনো নেশা কিন্তু লাগে না। অবশ্যই আমার খেলাধুলার খুব নেশা আছে, তুমি ভালো করে জানো এটা। আরেকটা কথা হচ্ছে তুমি তো অনেক টকিটিভ এবং আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশনে খুব পছন্দ করো। আমি তোমাকে কন্টেন্ট ক্রিয়েশনের আগে থেকে চিনি, কিন্তু তুমি স্পোর্টস কন্টেন্টই কেন? আরো অনেক বিভিন্ন তো কন্টেন্ট ছিল যে বানানোর জন্য, যেমন ভ্লগিং ছিল, আরো বিভিন্ন ক্যাটাগরি ছিল, বাট স্পোর্টস ক্যাটাগরিটা আসলে কেন চুজ করছো? আমি ছোটবেলা থেকে খেলাধুলা দেখতে অনেক পছন্দ করি। আমার কাছে মানে আমার ফিটনেস দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে খেলাধুলা অনেকদিন করা হয় না, বাট খেলাধুলা করা আর খেলাধুলা দেখা কিন্তু ডিফারেন্ট জিনিস, রাইট? বাংলাদেশে যে যতটুকুই খেলাধুলা করে না কেন সবাই খেলাধুলা দেখে অনেক, এবং আমি পিচ্চিকালে এমন হইতো যে 5 ডে টেস্ট আমি দেখতেছি, কিচ্ছু বুঝতেছি না, এবং বাসায় একটা টিভি ছিল, টিভি আটক করে বসে আছি 5 দিন ধরে, টেস্ট ম্যাচের 60 ওভার 70 ওভার জাস্ট দেখতেছি। সো ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি যেহেতু অনেক আগ্রহ ছিল, যখন ভিডিও বানানো শুরু করছি তখন ইনিশিয়ালি অনেক কিছু নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি, বাট খেলাধুলার প্রতি যেহেতু ওই ভালোবাসাটা ছিল অ্যান্ড খেলাধুলা যেহেতু ফলো করতাম, সেই জন্য মনে হয়েছে যে স্পোর্টসে বাংলাদেশের ওই সেন্সে কন্টেন্ট ক্রিয়েশন খুব কম হয়। ওই যেটা বলতেছিলাম যে জার্নালিজম হয় প্রচুর, বাট কন্টেন্ট বানানো আসলে অনেক সেন্সে কম হয়। আমি দেখিই নাই একদম, রাইট। সো এখন আসলে অনেকজন করতেছে। আমরা রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড শোতে আমরা অনেকজন ছিলাম ওই জায়গায়, অ্যান্ড এটা দেখে আমার খুব ভালো লাগে। ফর এক্সাম্পল আমার কাছে মনে হয় আফ্রিদিরও অনেক ভালো লাগে যখন তুমি নতুন ইউটিউবারদের দেখো, কারণ ইন্ডাস্ট্রিটা আরো বড় হইতেছে, মানুষজন আরো তোমাকে দেখে ইন্সপায়ার হইতেছে, আরো বড় বড় ইউটিউবারদের দেখে ইন্সপায়ার হইতেছে, ওই জিনিসটা কিন্তু ভালো লাগে। আমি ওদিন আমার একটা ছোট কাজিনের সাথে কথা বলতেছিলাম, তো আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি হবে, বলে আমি ইউটিউবার হব। তো আমি বলছি ইউটিউবার, তা কি ভিডিও বানাবা? তখন বলতেছে আমি নিয়ন ভাইয়ের মতো স্পোর্টস ভিডিও বানাবো। তো এই যে আসলে ইনফ্লুয়েন্স হইতেছে, এবং তোমার ভিডিওর ভিতরে একটা জিনিস খুব ভালো লাগে, আমরা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া অনেক একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কিন্তু মানুষ পর্যন্ত পৌঁছানো খুব সহজ। টেলিভিশনে গাইজ আপনারা যেটা দেখছেন এখন, এটা কিন্তু অনেক নিয়ম নীতিমালা থাকে, আমি কিন্তু চাইলে অনেক কথা বলতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমি আমার কোনো নিয়ম নীতিমালা নেই, কোনো বাধা নেই, কিছু নেই, আমি যে কোনো কিছু বলতে পারবো। তোমার একটা জিনিস খুব বেশি ভালো লাগে যে অলওয়েজ তুমি মানুষকে খেলতে যেতে বলো, খেলাধুলার ভিতরে থাকতে বলো, মানে সব কিছুর মেসেজ একটাই যে তোমরা খেলাধুলা করো। এই জিনিসটা অ্যাক্টিভিটিস কিন্তু এখন আমাদের কিন্তু ডে বাই ডে কমে গেছে। তুমি দেখো ছোট বাচ্চারা, একটা 7 বছরের বাচ্চা বলো, 10 বছরের বাচ্চা বলো, এরা স্কুল থেকে আইসেই মনে করো আইপ্যাড নিয়ে বসতেছে, কি কন্টেন্ট দেখতেছে তারা কিন্তু জানে। হ্যাঁ, এখন আর আমরা ছোটবেলায় গেম খেলে বড় হইছি, আর এখন মানুষ গেম দেখে বড় হইতেছে, আরেকজন খেলতেছে ওইটা দেখতেছে। সো এই জেনারেশনে চলে আসছে, সেখান থেকে তুমি বারবার বলতেছো যে আসো তোমরা ঘর থেকে বেরো, খেলো, তোমরা যেইটা ভালো পারো সেটাই খেলাধুলা করো, যে বিকজ খেলাধুলা করলে ছেলে মেয়ের, কেন আমাদের বাবার এত সাকসেসফুল, সে যেমনই হোক এত সাকসেসফুল কেন, তারা এখনো, আমরা এখন জ্বর হইলে ঠাস করে
একটু অসুস্থ হলে আমরা ফিট হয়ে পড়ি, কিন্তু এখনো আমাদের বাবাদের এত শক্তি, এত চিন্তা চেতনা, এত এনার্জেটিক কিভাবে? বিকজ এই যে যারা দর্শকরা আজকে আমার সারা বাংলাদেশে যে দর্শকরা দেখছে, বিভিন্ন চায়ের দোকানে দেখছে, বিভিন্ন এলাকায় থেকে দেখছে, তো সেখান থেকে মানুষটা কিন্তু খেলাধুলা করে বড় হওয়া হলো, তারা ফোন দেখে গেম খেলে বড় হয়নি। বা আমি মনে করি আমার বাবা একটা কথা বলে, আমার বাবা কিন্তু আমার গেম স্টেশনটা ভেঙে ফেলছে মাঝখানে। সো কেন ভাঙছে আমি সেই স্টোরিটা নিয়ন তোমাকে আমি বলছি। তো যেহেতু আমি রেসিং গেম খুব পছন্দ করি ছোটবেলা থেকে, আমার বাবা আমাকে গেম খেলতে দিত না। গেম খেলতে দিত না এই কারণেই যে আমি সবসময় জিততে চাইতাম। গেম খেললে আমাদের মধ্যে আপনারা যারা আছেন সবসময় দেখবেন কি, গেম খেললে মনে হবে এখন জিততে হবে জিততে হবে জিততে হবে, যতক্ষণ থেকে জিতবো না সাইকোলজি হিট করে যে কেন আমি হারছি, হারাটা আমরা নিতে পারি না। বাট আমার বাবার কথা হচ্ছে এই যে জেতাটা, এটা একটা কম্পিটিশন চলে আসে জীবনে, এই যে জিততে হবে এই জিতটা ঢুকে যায় ভিতরে, তো একটা গেমই নষ্ট করে দেয় এই জিনিসটাকে। ইউ আর প্লেইং এ গেম ফর এন্টারটেনমেন্ট, নট ফর উইনিং। আমি জেতার জন্য গেম খেলতে পছন্দ করি না। আমার বাবা বলতেছে তুমি জিততে চাও কেন, ফার্স্ট হইতে হবে রেসিং গেমে কেন? এটা কেমন কথা? তুমি কিন্তু আমরা ফর এক্সাম্পল ওই ভিডিও গেমস না খেলে যদি আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, তখন এগুলা কিন্তু টিম গেম। যেরকম আমি আর তুমি যদি এক টিমে থাকি, আমার একা জিতে ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে আমার বন্ধুকে নিয়ে জিততে হবে। এক্স্যাক্টলি। সো ওইটা তখন টিম ওয়ার্কটাও শিখায়। সো এই জন্য মনে হয় যেগুলা ফিল্ডে যায়, যেই খেলা খেলা যায়। আমি একটা ছোট গল্প শেয়ার করি তোমার সাথে। আমরা রিসেন্টলি কুষ্টিয়া গেছি। বাচ্চাদের সুবিধাবঞ্চিত বাচ্চা যারা আছে, অথবা যে সকল স্কুল কলেজে খেলাধুলার ওইরকম ইকুইপমেন্টস নাই, ব্যাট নাই, বল নাই, ওইসব জায়গায় যদি আমরা ব্যাট আর বল দিয়ে আসতে পারি, আমি মানে অবাক হয়ে যাবা তুমি শুনলে। আমার কাছে মানে এই জিনিসগুলো তুমিও জানো, কেননা তুমিও গ্রামে গঞ্জে সব জায়গায় যায় কাজ করার চেষ্টা করো। বার নাই, বার পোস্ট নাই, বাঁশ দিয়ে বার বানাইছে। আমরা একজন হচ্ছে গোল করছে, পরে তাকে একটা ফুটবল দিছি, কাইনে দিছে, ও বিশ্বাস করতে পারতেছে না যে ও আসলে ফুটবলটা পাইছে। সো আমি বলছি যে এই ফুটবলটা দিয়ে আপনি এখন কি করবেন? বলে যে আমি সারা দিন ভাই এটা নিয়ে এখন খেলাধুলা করব। তো যার এই ফুটবল খেলাধুলার প্রতি যার এই প্যাশনটা আছে, যার এই ভালোবাসাটা আছে, সে তো আর বিপথে যাবে না, কেননা তার ওই সব মনোযোগ, সব আকর্ষণ, এবং যেটা তুমি বলতেছিলা খুবই চমৎকার একটা পয়েন্ট, যে আমরা যখন কোনো একটা গেমস খেলি তখন আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাই, যে ও আচ্ছা এটা আমারই জিততে হবে, মানে মি এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড। বাট যখন আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন যদি খেলি, হ্যাঁ রাইট, সো সবকিছু হচ্ছে যে মাই টিম ভার্সেস আনাদার টিম, রাইট? সো আমার কাছে মানে ওই মেন্টালিটি, মানে টিম বলতে টিম কিন্তু অনেক কিছু শেখায়। তো আরেকটা প্রশ্ন, যে এই যে তুমি বিভিন্ন অ্যাক্টিভিটিস করো, শুধু এটা না, আমি জানি যে তুমি বিভিন্ন স্কুলে যাও, এবং যারা স্পেশালি আমাদের ঢাকার বাইরে যেসব স্কুলে যে তুমি খেলাধুলার যেসব ইকুইপমেন্টস আছে সেগুলোও কিন্তু তুমি প্রোভাইড করো। সো এগুলো নিজের থেকে নিজের ফান্ডে করো, সেটাও আমি জানি। আই হোপ তুমি রাগ করবে না, এটা আমি বলে দিছি সবাইকে। নিয়নের একটা জিনিস খুব ভালো লাগে, বিভিন্ন স্কুলে যায় যেসবে আসলে খেলাধুলার কোনো ইকুইপমেন্টস থাকে না বা বিভিন্ন জিনিস থাকে না, সে কিন্তু ওখানে নিজে থেকে যায়, এবং কোনো ফান্ড না, কিছু না, নিজে যেই টাকা জমানো থাকে সেই টাকা জমানো থেকে যতটুকুই পারে, 100 হোক, 50 জন হোক, 40 জন হোক, ও প্রায় দেয়। আমি ওকে একদিন ফোন দিয়েছিলাম, জিজ্ঞেস করতে নিয়ন কোথায়, বলতেছে আমি ব্যাট দিতেছি। আমি বলছি ব্যাট দিতেছো মানে? তো ভিডিও কলে দেখালো যে ছোট ছোট বাচ্চাদেরকে ও ব্যাট গিফট করতেছে। তো এই জিনিসটা ওর মধ্যে সবচেয়ে বেশি ওকে অ্যাট্রাক্ট করে আমার, কারণ আমি মনে করি যে একটা ফ্যামিলি, একটা ব্যাকগ্রাউন্ডই এরকম শিখাইতে পারে যে কিভাবে মানুষ বড় হতে পারে। কারণ আমি মনে করি সে এতটুকুই দেখ না কেন, সে যে দিচ্ছে এটাই হচ্ছে অনেকটা বড় বিষয়। আমি জানি নিয়ন এগুলো কখনো শেয়ার করে না, না ওর ফেসবুকে শেয়ার করে, না টেলিভিশনে শেয়ার করে, না কোথাও শেয়ার করে, বাট আমি অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ আ ওর ভালো কাজ দেখে হিসাবে এটা আমার শেয়ার করা উচিত। এবং আমি মনে করি নিয়নের পাশে সবার দাঁড়ানো উচিত, কারণ এই যে স্পোর্টস যে সেক্টরটা, এই সেক্টরটা আরো বড় করা উচিত। তো নিয়ন এইরকম যে সেক্টরগুলো আছে, এখানে সরকারের কি হেল্প দিলে মনে হয় যে আরো বড় হবে, এবং কোন জায়গাটা এখন আমাদের দুর্বলতা আছে? রাইট, আমি এইটার আগে একটা জিনিস বলে নেই। আফ্রিদি যেহেতু বলছে যে আমি নিজের ফান্ড থেকে এই জিনিসগুলো করি, আমার কাছে মনে হয় লার্ন ফ্রম দ্য ভেরি বেস্ট। আমরা দেখি যে আফ্রিদিও যে কোনো ধরনের দেশের ক্রাইসিস থেকে শুরু করে যত ছোট ক্রাইসিস, আমার কাছে মনে হয় নাই যে আমি কোনোদিন আফ্রিদিকে ফোন দিছি কোনো সাহায্যের জন্য, অ্যান্ড আফ্রিদি 5 মিনিটে ওইটাতে সাহায্য করতে রেডি ছিল না। বন্যা থেকে শুরু করে সব সময় যখন আমরা দেখি যে দেশের টপ ইউটিউবার এরকম মানুষের পাশে দাঁড়ায়, তখন আসলে আমরা যারা আপকামিং ইউটিউবার অথবা আমরা যারা কাজ করার চেষ্টা করতেছি, আমরাও ইন্সপায়ার্ড হই। এবং আফ্রিদির একটা জিনিস আমার কাছে সবসময় অনেক ভালো লাগে, এটা ও প্রচুর ভিডিওতে বলছে, যে আমরা যে এই টাকাটা উপার্জন করি এই ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, আমাদের অবশ্যই এই দায়বদ্ধতা আছে যে আমরা ওইটা কিছুটা ব্যাকও দিই, রাইট? আমরা এই যে বন্যা হইলে যেরকম আফ্রিদি সাহায্য করে, দেশের যে কোনো ক্রাইসিসে যেরকম সাহায্য করে, যেই টাকাটা উপার্জন করতেছে সেইটা আবার কমিউনিটিকে ব্যাক করারও একটা দরকার আছে। সো বন্ধুর কাছ থেকে শিখছি, সেটাই করার চেষ্টা করতেছি।
সরকারের কি কি করা আছে সত্য কথা বলতে গেলে তোমার প্রচুর মনে হচ্ছে যে তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরছো, Right. ঢাকার বিভিন্ন স্কুলে গেছো, বিভিন্ন মাঠে গেছো, এবং তুমি আমি যতটুকু জানি তোমার বাংলাদেশের মোটামুটি সব মাঠেই তোমার যাওয়া হয়েছে। তো এরকমও অনেক মাঠ আছে, স্কুল আছে যেখানে আসলে খেলাধুলার জায়গাটা, স্পোর্টস সেক্টরটা কিন্তু অনেক দুর্বল। আমরা Right. স্পোর্টস বলতেই বুঝি ক্রিকেট, Right, ফুটবলটাকে আমরা অতটা প্রায়োরিটি দিচ্ছি না বাংলাদেশে, বাট ফুটবল, কাবাডি, আমাদের ন্যাশনাল যে গেম আছে এগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না। সো তোমার কি মনে হয় যে কোন সেক্টরটা আসলে সরকারের, এটা আসলে আমি মনে করি আমরা তো সমালোচনা করতেই পারি, কারণ Right, অবশ্যই। সরকার তো আমরা হ্যাঁ, সবাই মিলে একটা অবশ্যই। সরকার, তো আমরা আসলে কোন জায়গাগুলোকে সিলেক্টিভলি যদি আমরা পারফেক্ট করি তাহলে এই জায়গাটা, সেক্টরটা আরো স্ট্রং হবে, বেসটা। আমার কাছে মনে হয় সরকার নিজেদের জায়গা থেকে এখনই অনেক কিছু করতেছে, ওইটাই যদি কন্টিনিউ রাখে তাইলেই যথেষ্ট। সেটা হচ্ছে প্রচুর মাঠ বানানোর অলরেডি বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে খেলাধুলার জিনিস দেওয়ারও প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে। আমরা রিসেন্টলি আমি শুনতেছিলাম ব্যারিস্টার সুমন উনি হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম 30,000 টাকা 40,000 টাকা পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন স্কুল কলেজে, সো দ্যাট যেই ইকুইপমেন্টসগুলো কিনা দরকার সেগুলো যেন কিনে ফেলতে পারে। সো সরকার যেটা করতেছে এই যে মাঠগুলা পরিচ্ছন্ন রাখা, মাঠগুলাকে আরো কি বলবো লাইক উন্মুক্ত রাখা, বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে, অ্যান্ড ওই স্পোর্টস ইকুইপমেন্টস গুলা দেওয়া। সো যেটা করতেছে অলরেডি ওইটাই যদি কন্টিনিউ রাখে তাইলেই আমার কাছে মনে হয় গভর্নমেন্টের একটা জিনিস খুব ভালো লাগছে আমার, আমরা রিসেন্টলি আমি মগবাজারে গেছি, প্রত্যেকটা এলাকায় কিন্তু এখন একটা মাঠ তৈরি হচ্ছে, রাইট রাইট দেখছো, এবং মাঠ যেগুলা দখল হয়ে গেছিল কি সুন্দর, রাইট, ওগুলাও আবার ফেরত দেওয়ার চেষ্টা করতেছে। আমরা প্রচুর, আমি ইফ আই এম নট রং, এই আমি মনে হয় মানিকদি মাটি কাটার আগে যেই এই কালশির এই জায়গাটাতে দেখতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জায়গা উনি গিফট করছেন যে ওই জায়গাটায় যেন খেলাধুলা করে বাচ্চারা। Exactly. তো সরকারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে। খারাপ দিন শেষে আমরা যদি ধরো এখন তুমি আর আমি চিন্তা করি যে আমাদের এলাকায় প্রভাব আছে, এই জন্য হচ্ছে আমরা এই জায়গাটা দখল করে রাখবো, সরকার আসলে কতটা নিচে যায় অথবা কতটা কি বলবো লাইক কত কিছু আসলে দেখবে, এটাও একটা ইস্যু আছে যে সবকিছু তো এক্সামিন করা সম্ভব না। তো আমাদের নিজেদের ভালো হইতে হবে, সরকারের জায়গা থেকে আমার কাছে মনে হয় ভালো কাজ করতেছে। ওকে, সো এই যে এত মাঠ বানাচ্ছে, এত, আমি নিজেও এটা টু বি অনেস্ট এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, বিকজ অবশ্যই। আমি মগবাজারে বড় হওয়া ছেলে, সো ওইখানে আমি অনেক হাঁটা চলা করছি, তো আমি এখন যে মগবাজারের ভিতরে যে মাঠটা দেখছি এটা আমার কাছে মনে হচ্ছে একটা 5 স্টার মাঠ। হ্যাঁ, চারো সাইডে বাউন্ডারি দেওয়া, খিলগাঁওতে একটা দেখছি, Right, right. মানে ইটস ফিলস অ্যামেজিং যে প্রত্যেকটা এলাকায় একটা মাঠ তৈরি করার যে পরিকল্পনাটা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের সবাই গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে যে এই চিন্তাটা আসছে যে এটা হওয়া উচিত, এই খেলাধুলার প্রতি মানুষের আসা উচিত, এই জিনিসটা খুবই ভালো। সো নিয়ন এন্ড অন, Yes. এইটার আসলে মানেটা কি, নিয়ন এন্ড অন? ও আচ্ছা, সো আমার এক খুবই কাছের ছোট ভাই আছে, নাম হচ্ছে সাদমান করিম। ও একবার প্রথমে হচ্ছে আমরা নাম দিছিলাম শিয়াব হাসান নিয়ন, পেজের নাম, বাট আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিয়াব হাসান নিয়ন আর নিয়ন এন্ড অন মানে কোনো একটা পেজের মনে হয় আলাদা নাম থাকলে বেটার হয়, তাইলে হচ্ছে আমার কাছে মনে হবে যে ও আচ্ছা দুইটা আলাদা আইডেন্টিটি অর সামথিং। সো ওই জন্যে ভাবতেছিলাম কি নাম দেওয়া উচিত, পরে ও আমাকে বলছে যে ভাই তুমি তো শুধু কথা বলো সারাদিন, থামো না কথা বলা শুরু করলে, সো এই জন্য নি অন এন্ড অন। আচ্ছা, আমি and on. চলতেই আছি। আচ্ছা, তোমার আমি খুবই দেখছি আমাদের ইউটিউব ইন্ডাস্ট্রি বা কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যে তোমার টিমটা খুবই আসলে ফার্স্ট ক্লাস একটা টিম, যে খুব দ্রুত কাজ করে এবং খুব মাশাআল্লাহ খুব ভালো। তো টিমে কে কে আছে এবং কে কি করে এটা একটু যদি জানতে চাই। আমার সাথে হচ্ছে কো-ফাউন্ডার হিসেবে আছে ফাহিম, আমার সাথে আমাদের ফাহিম খুব ভালো ফিফা খেলে, ফাহিম সেই ফিফা খেলে, জার্সি খুব ভালো কালেকশন, রাইট, প্রচুর একজন নিজেকে একজন জার্সি কালেক্টর হিসেবে দাবি করে, and আর্জেন্টিনা সবচেয়ে বড় ভক্ত, সবচেয়ে বড়, ওর সাথে একটা ফাইট হয় আমাদের। সো এইটা ফাহিম আছে কো-ফাউন্ডার হিসেবে। আমাদের সাথে আছে হচ্ছে আনিস হচ্ছে আমার ডিওপি আর যে এডিটর তাদের লিড। আমার সাথে আইমান আছে, আইমান হচ্ছে আমার ম্যানেজার হিসেবে কাজ করে, বিজনেস ম্যানেজার হিসেবে। আইমানকে তো আমরা পাই না আসলে ম্যানেজার হিসেবে, ম্যানেজার হিসেবে তুমি একা নিয়ে নিছো। আরে না, আইমান হচ্ছে এমন একটা ছেলে গাইস যে হচ্ছে মনে করেন বাংলাদেশের সব স্পন্সর ওর কাছে থাকে, এন্ড ওকে ও যে আর ম্যানেজার হয় তার তো মানে নিয়নের মধ্যে 4-5 তলা বাড়ি হয়ে যায়। এই জন্য আফ্রিদির লাগে না, কারণ না তাও আইমানকে আমার দরকার, আমি তো আইমানকে কবে গ্র্যাব করে নিয়ে যাই কে জানে। হ্যাঁ, আচ্ছা, আর কে আছে? আইমান আছে, আজিজ আছে এই জায়গায় আমার সাথে, যে কিনা আরেকজন এডিটর। তারপর হচ্ছে আশফাক আছে, মাহি আছে, তারপর আমি আসলে সবাই নামও মনে হইতেছে হঠাৎ করে ভুলে গেছি, বাট এরকমই। আর হচ্ছে আমরা প্রচুর মানে ফ্রিল্যান্সিং টাইপের কাজ করি, মানে ওয়ান অফ প্রজেক্ট করি। সো ধরো আমার সাথে সাদিদ নামের একটা ছেলে আছে, ও হচ্ছে অনেক কিছুতে আমাদেরকে সাহায্য করে এন্ড হোয়াট নট, এরকমই মোরালেস আমরা। নিয়ন, তোমার ভিডিও খুব ফানি হয়, তুমি যেভাবে কথাগুলা বলো, হাত নাড়ায় নাড়া ওস্তাদ করে, আসলে ওস্তাদের ঘটনাটা কি? এত ওস্তাদ সবাই তোমাকে আসলে ওস্তাদ নামে খুব তোমার নিয়নের চেয়ে কিন্তু ওস্তাদ নামটা খুব শিওর, মানে খুব ফেমাস আর কি, এটা আসলে কিভাবে ওস্তাদটা? ও আচ্ছা, সো আমার কাছে মনে হয়েছিল যে আমরা ডিসাইড করছিলাম যে ভিডিও শুরু আর শেষ সবসময় একটা মানে জিনিস দিয়েই শেষ করতে হবে, শুরু করতে হবে একটা জিনিস দিয়ে, সো দ্যাট মানুষজনের যেন একটা অভ্যাস হয়।
ফর এক্সাম্পল হেই গাইজ ইটস ইউর বয় তৌহিদ আফ্রিদি, ঠিক আছে? মানুষজন কিন্তু যে জায়গায় থাকুক না কেন, মানুষজন তোমার পছন্দ করুক অপছন্দ করুক না চিনুক, এই লাইনটা শুনলে বুঝবে যে এটা তৌহিদ আফ্রিদি, রাইট? তো আমরা এরকম কিছু একটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম। তো সব ভিডিও আমি ওস্তাদ দিয়ে শুরু করব আর সব ভিডিও শেষে ধন্যবাদ বলবো, ঠিক আছে? এটা ছিল আমাদের ফর্মুলা। তো আমরা যখন ওস্তাদ বলা শুরু করছি, ওস্তাদ কেন? কারণ মানুষকে আমি ওস্তাদ হিসাবে করার চেষ্টা করছি, অ্যাড্রেস করার চেষ্টা করছি, কারণ দিন শেষে আমরা যারা ভিডিও বানাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, আমাদের অডিয়েন্সই আমাদের কাছে সবকিছু। তোমার অডিয়েন্সই কিন্তু তোমার কাছে এভরিথিং। সেই জন্য অডিয়েন্স আমার ওস্তাদ, ওস্তাদ বলে শুরু করতাম। এন্ড এই জিনিসটা ফেমাস হয়েছে তখন বুঝতে পারছি একটা ভিডিওতে আমি বলি নাই ওস্তাদ, এবং ওইটার পুরো কমেন্ট সেকশন হচ্ছে যে ভাই আজকে ওস্তাদ বলেন না, আজকে ওস্তাদ বলেন না। তখন বুঝছি যে ও আচ্ছা মানুষজন। আচ্ছা, নিয়ন হচ্ছে বাংলাদেশের এমন ক্রিয়েটর যে ওয়ার্ল্ডের সব বিখ্যাত ফুটবল প্লেয়ারদের সাথে দেখা করছে। তো একটা এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতো যে হাউ ডাজ ইট ফিল, মানে যেটা আমরা চিন্তা করিনি, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ড্রিম, ইউ নো। সো ইউ ওয়েন্ট টু ফিফা ভিআইপি তে তুমি ছিলা, দেখলা, and then you meet with a lot of players as well. Right. So এটা আসলে কেমন লাগছে এক্সপেরিয়েন্স গুলো? এন্ড মজার ব্যাপার হচ্ছে ও বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ কিন্তু দেখে, এবং আমাদের বিভিন্ন বিদেশ থেকে ওকে ইনভিটেশন দিয়ে নিয়ে যায়। আপনি চিন্তা করতেছেন বাংলাদেশে একটা ক্রিয়েটরকে, স্পোর্টস ক্রিয়েটরকে বিদেশি না কোনো টেলিভিশনে আছে না কোনো ইতে আছে, জাস্ট ইন সোশ্যাল মিডিয়া, তাকে বিদেশ থেকে বিভিন্ন ফিফা বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওকে নিয়ে যায় যাতে ও কভার দেয়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ বিগ ইজ দিস। সো হাউ ডাজ ইট ফিল ওয়েন ইউ সি দিস? আমার কাছে মনে হয় ফার্স্টে আমরা বিশ্বাস করতে পারি না ওই মোমেন্টটা। যখন একটা বড় মোমেন্ট হয় আমরা জাস্ট ভাবতে থাকি যে আরে এটা কি আসলেই হইতেছে। ফর এক্সাম্পল আমরা যখন গ্লোব সকার অ্যাওয়ার্ডস অ্যাটেন্ড করতে গেছি, এটা আমাদের জন্য, আমাদের ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটা ব্যাপার, আমাদের অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমরা শুধু বাংলাদেশ না, আমরা সাউথ এশিয়ার একমাত্র ক্রিয়েটর ছিলাম। আমার বন্ধু রিসেন্টলি হচ্ছে সাউথ এশিয়ার টপ 30 ভিতরে একজন। সো এইটা আসলে আফ্রিদি আরো বেটার করে জানে। সো যখন আমরা সাউথ এশিয়াকে রিপ্রেজেন্ট করি কোনো এক জায়গায়, তখন জিনিসটা আরো ভালো ফিল হয় যে বাংলাদেশের একজন সাউথ এশিয়াকে রিপ্রেজেন্ট করছে। আমরা ওই জায়গায় গেছিলাম, ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমি ফাহিমকে বলতেছি যে এটা মনে হয় জলাতান ইব্রাহিমোভিচ। তো বলতেছে যে না না এটা হইতে পারে না। আমি বলছি না, এটা মনে হয় জলাতান ইব্রাহিমোভিচ। আমরা গেছি, যাওয়ার পর আমি বলছি যে ফার্স্ট অফ অল জলাতান আমার হাইট তো জানোই তুমি, আর জলাতান তো 6 ফুটের উপরে। ওকে আমি ডাকতেছি, জলাতানও আশেপাশে তাকাইতেছে, আমি তো নাই কোথাও, ঠিক আছে, কারণ আমি তো নিচে। তো পরে হচ্ছে যখন দেখছে আমার, আমি বলছি যে জলাতান ক্যান আই টেক আ পিকচার? তো বলছে ইয়েস মাই ফ্রেন্ড। আমি জাস্ট ওই মোমেন্ট বিশ্বাস করতে পারতেছিলাম। আমি হচ্ছে জাস্ট ছবিটা নিছি, আমাদের সামনেই মোহাম্মদ সালাহ ছিল, আমরা জাস্ট যাইতে নিছি ছবি তোলার জন্য, তখনই ওর জাস্ট ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে। পরে অনেক প্লেয়ার, মালদিনি, টট্টি, রুনি, এরকম অনেক প্লেয়ার ছিল। সো আমরা বিশ্বাস করতে পারিনি ওই মোমেন্টটাতে। এবং ওইটা ইন্টারেস্টিং ছিল এই কারণে যে এর আগের দিনই আমরা মেসির খেলা দেখছি সামনাসামনি, এন্ড ইট ওয়াজ ম্যাজিক। সো মেসি, ডি মারিয়া সবাই খেলা দেখছি। আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, যেহেতু আমার জন্য ডি মারিয়ার খেলা দেখা একটা হিউজ ব্যাপার ছিল। মেসি তো অল টাইম, এর উপরে আর যাওয়া যায় না। সো আমরা যখন মেসির খেলা দেখছি, পিওর ম্যাজিক। ওই মোমেন্টটাতে আসলে আমরা বুঝে উঠি না যে কি করা যায়। এবং পরে আবার আমরা নেইমারের খেলা দেখছি, আবার রোনালদোর খেলাও দেখছি। এবং আমি আপনাকে বলি প্রিয় দর্শক, যে আপনাদের চিন্তা যদি থাকে, আপনাদের ভরসা যদি থাকে, আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকে, বাবা মার দোয়া যদি থাকে, পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। সেটা হচ্ছে নিয়ন প্রমাণ। কারণ ও কিন্তু একসময় ড্রিম দেখতো, চিন্তা করতো, কিন্তু হার্ডওয়ার্ক, ট্রোল, এগুলো সবও নিয়ে আজকে এই পজিশনে আসছে। আজকে বিদেশ থেকে ওকে মানুষ ডেকে নিয়ে যে সাউথ এশিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে। যখন আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি, তখন আসলে এই চিন্তাটার আসলে মানুষ কি বললো না বললো ওইটা নিয়ে তখন চিন্তা না, তখন নিজের কাছে খুব ভালো লাগে। কে জানলো না সেটা বড় বিষয় না। বিষয়টা এইটাই যে আমি আমার দেশকে, বাংলাদেশের পতাকাটাকে সারা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতেছে। আর নিয়নের মতো ছেলেরাই আমাদের দেশের ভবিষ্যৎ, এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। এবং নিয়ন হচ্ছে এমন একটা এক্সাম্পল ফর দ্য স্পোর্টস ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিকে আমি মনে করি কিং অফ স্পোর্টস ইন্ডাস্ট্রি হচ্ছে নিয়ন এন্ড অন। অ্যান্ড ওর টিম এবং ও মিলে যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করতেছে, এইটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে ওস্তাদটা দিয়ে শুরু করে সব অডিয়েন্সটাকে গরম রাখে এবং প্রত্যেকটা আপডেট পারফেক্টলি বলে। যখন ও ওর সিটে বসে তখন চিন্তা করে না যে আমি কার সাপোর্টে আছি বা না আছি, অ্যাকচুয়াল নিউজটা দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটা স্কুলে যাচ্ছে, ইন্সপায়ার করার চেষ্টা করে, সেটা যেভাবেই হোক। প্রত্যেকটা জায়গায় যেতেছে, মানুষের সাথে কথা বলতেছে, স্পোর্টস নিয়ে কথা বলতেছে, খেলাধুলা করা। আমরা একটু আগে যেমন নিয়নের সাথে আমি কথা বললাম, সে আমাকে বললো যে আফ্রিদি এমএমএ, বাংলাদেশে এমএমএ এবং আরও সেক্টরগুলো আছে যেগুলো ওই রকম মানুষ দেখতেছে না বা এগুলোকে অত গুরুত্ব দেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে কী করতে পারি, ওর মাথায় অলওয়েজ এগুলো থাকে। তো আমরা যদি সবাই মিলে নিয়ন অ্যান্ড অনকে, যদি নিয়নকে আমরা এই সাপোর্টটা দিই যে না,
বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রির এই জায়গাটাকে নিয়নকে খুবই প্রয়োজন আমি মনে করি। এই যে যেমন প্রত্যেকটা সেক্টর নিয়ে তুমি চিন্তা করতেছো, এই চিন্তাটা 10 জন করতে পারে না নিয়ন। আর নিয়নের আমি একটা কথা বলবো, রিসেন্টলি ওর মা এই না ফেরার দেশে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক। অ্যান্ড যাওয়া আন্টির সাথে খুবই অ্যাটাচ ছিল। আমি যতটুকু সব সময় তার সন্তান তার মায়ের প্রতি অ্যাটাচ থাকে, যে এখনও হাসি মুখে আছে। কিন্তু এই ছেলেটা আসলে জানে পৃথিবীর ডিপ্রেশন কাকে বলে। আমরা সবসময় আমি একটা কথা বলি যে আমরা ডিপ্রেশন মানে বুঝি যে লস খাইলে, আমরা ডিপ্রেশন মানে বুঝি কানে গান শুনে, আমরা ডিপ্রেশন মানে বুঝি যে আমার ভিউ নাই, আমার সাবস্ক্রাইবার নাই, আমার ডিপ্রেশন মানে বুঝি যে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। দিস ইজ নট এ ডিপ্রেশন। আমি আফ্রিদি অনেক মন খারাপ থাকতে পারি, আমার অনেক কষ্ট লাগতে পারে, কিন্তু আমি নিয়নকে যখন দেখি আমি চিন্তা করি না ঠিক আছে, এই ছেলে জানে হোয়াট ইজ ডিপ্রেশন। সো যখন তোমার বাবা মা আছে, আমি সবসময় বলি সম্মান করো, ভালোবাসো, তবে নিয়ন অলওয়েজ ওর মাকে সবসময় ওর আর্নিং বলেন ওর সব কিছু থেকে চেষ্টা করে যে ওর মাকে সবসময় হ্যাপি করতে। সো আমি একটু আন্টির ব্যাপারে জানতে চাই যে আন্টির এটা কেমনে হলো এবং তুমি ওই সময় কোথায় ছিলে এবং কি ঘটনাটা, আমি তো জানি বাট অডিয়েন্সেরও জানা উচিত। আমি আগে একটু সবাইকে একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমি এটা আফ্রিদির সাথে প্রথম দেখা হওয়ার পরেই বলছিলাম যে আমার মাকে আমি প্রায় জিজ্ঞেস করতাম যে আমার মা তো আমার ভিডিও দেখতো, অবশ্যই কিছু বুঝতো না, জাস্ট দেখতো বিকজ আমি পারফর্ম করতেছি অ্যান্ড হোয়াট নট। এরপরে হচ্ছে আমার মা শুধু একজনের ভিডিও দেখতো, এবং এটা আসলেই সত্য কথা, সেটা হচ্ছে আফ্রিদির ভিডিও। অ্যান্ড আফ্রিদি, আমার মা হচ্ছে প্রায়ই আমাকে বলতো যে আফ্রিদি ওর মাকে গাড়ি কিনে দিচ্ছে, তুই এখন আমাকে একটা গাড়ি কিনে দিতে পারলি না, এটা কেমন ইয়া। তো আমি বলতাম যে মা আফ্রিদি অনেক বড় তো ইউটিউবার হিসাবে, আমি ওর লেভেলে যাই, ইনশাল্লাহ আমি একদিন কিনে দিব। তো আমি গাড়ি কেনার আগেই আম্মু চলে গেছেন। বাট আমার কাছে মনে হয় যে ইট ডাজেন্ট ম্যাটার যে কোন মানুষ পৃথিবীতে আছে কোন মানুষ পৃথিবীতে নাই, কেননা মানুষ তো দিন শেষে থাকে আমাদের মনে, রাইট? অ্যান্ড যেই প্রমিসটা আপনি কোনো মানুষকে করছেন, সেই মানুষ থাকুক অথবা না থাকুক, সেই প্রমিসটা আসলে রাখতে হয়। সো একদিন আমি ইনশাল্লাহ গাড়ি কিনবো, ওই দিন আমি মারে বলবো যে আম্মু আফ্রিদির মতো আমিও আমার মার জন্য একটা গাড়ি কিনছি। সো এটা আসলে বিশাল একটা ব্যাপার আর কি, এটাই। অ্যান্ড আমার কাছে মনে হয় যে দ্য অনলি ক্রিয়েটার আমার বাইরে যার ভিডিও মা দেখতো সেটা আফ্রিদি। এটার একটা কারণ হচ্ছে আফ্রিদিও আন্টিকে খুবই ভালোবাসে। আমি জানি না এটা বলা উচিত কিনা, আন্টির শরীরটা একটু খারাপ, আপনারা সবাই একটু দোয়া করেন আন্টির জন্য। অ্যান্ড যেই মানুষ নিজের মাকে ভালোবাসে ওই মানুষ কোনোদিন খারাপ মানুষ হতে পারে না, ওই মানুষের মন পরিষ্কার। আমি এটাই বলবো, যেই ছেলে মা এত ভক্ত হতে পারে। আমি সবসময় বলি, আমি নিয়নের পার্সোনালি আমরা দুই বন্ধু কিন্তু অনেক ঝগড়া করি, অনেক আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়, আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, বাট আমি ওকে এক জায়গা থেকে খুব রেসপেক্ট করি। বিকজ যেই ছেলে তার মাকে এত ভালোবাসতে পারে, যার পরিবারকে এত ভালোবাসতে পারে, ওর মুখে সবসময় হাসি দেখবেন, ওর কষ্ট কখনো দেখতে দিবে না। সেটা সামনে যেই হোক, ওর বাবা হোক, সেটা আমরা সবাই হোক, ওর পরিবার হোক, ওর বন্ধু হোক, ও কখনো আপনারা আজকে অনেকেই নিয়নকে নতুন করে চিনতেছেন, আমি জানি। এই নিয়নকে আপনি কোনোদিন দেখবেন যে হাসি মুখে থাকতে, ওর কষ্ট কখনো বুঝতে দিবে না। ও যদি কষ্টে থাকে, ও যদি খিদার্তও থাকে, যে ওর খিদা লাগছে, ও কিন্তু কাউকে বলে না। তো এই মানুষটা, যেই মানুষটাকে প্রত্যেক বেলা ফোন দিয়ে একটা মানুষ বলতো যে বাবা তুমি খাইছো, সেই ছেলে এখন এত শক্ত হয়ে গেছে। পৃথিবী কি যদি শিখতে চাও, তাহলে যাদের বাবা মা নাই তাদেরকে একবার জিজ্ঞেস করো, তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে একবার জিজ্ঞেস করো যে পৃথিবী কি। শূন্য থেকে গড়ে ওঠা এই ছেলে আজকে পুরো স্পোর্টস ইন্ডাস্ট্রি কন্টেন্ট ক্রিয়েশনে হি ইজ দ্য টপ। আমি কেন বলতেছি, নট বিকজ অফ মাই ফ্রেন্ড, আমি ওপেন চ্যালেঞ্জ, ইউ আস্ক এনিওয়ান, আপনি ওর কথাই শুনতে পারবেন। প্রত্যেকটা অ্যাওয়ার্ড বলেন, ওর ক্যাটাগরিতে যত অ্যাওয়ার্ড বলেন সব ওর কাছে। কেন? বিকজ পিপল লাভ হিম আ লট, ইয়াং জেনারেশন লাভ হিম আ লট। এই মানুষটা দিন রাত স্পোর্টস কন্টেন্ট বানাচ্ছে, নট ফর দ্য তার ভিউয়ের জন্য না, সে কখনো ভিউ নিয়ে কথা বলেনি, ফর পিপল, মানুষের জন্য, যে খেলাধুলা করো, সুস্থ থাকো, বাবা মার জন্য করো, সুস্থ থাকো, ভালো থাকো। বাংলাদেশে সে আগের পরিবেশটা আসুক, যে সন্ধ্যা হলে সবাই দৌড় দিত খেলাধুলার মাঠে, বিকাল হলেই সবাই খেলাধুলার মধ্যে সন্ধ্যার দিকে পড়তে যাওয়া। এটা একটা এক্সাম্পল যেটা ও চেষ্টা করতেছে। এরকম অনেক ছোট ছোট সেক্টর আছে, যে সেক্টরগুলো এখনো বাংলাদেশে প্রমোট হচ্ছে না। যেমন আমরা বলতে পারি হাডুডু, রাইট, কাবাডি, MMA, হ্যান্ডবল। তো নিয়ন
এদেরকে নিয়ে আসলে পরিকল্পনাটা কি? কারণ আমি মনে করি দেখো আমি তো ভাইরাল অনেকজনকে দেখছি যারা ভাইরাল কন্টেন্ট নিয়ে থাকে, যে আমি অমুক সাকিব আল হাসান কি করলো এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। আই ডোন্ট থিংক সো দ্যাট হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর, হি ইজ এ মেসেঞ্জার। সে তোমাকে মেসেজ দিচ্ছে, বাট ইউ আর দ্য গায় যে তুমি যে সেক্টর নাই, বিকজ তুমি নাই থেকে শুরু হইছো, তুমি জিরো থেকে শুরু হইছো, তো ওই যেই সেক্টর জিরো এই সেক্টর নিয়ে ইউ আর টকিং। আপনারা জানেন আপনি বিভিন্ন যে সেক্টরে আছেন, আমি তাদেরকে বেশিরভাগ, যেটা এটা সোশ্যাল মিডিয়াতে যাবে, এটা টেলিভিশনে যাবে, আমি তাদেরকে বলছি, বিভিন্ন প্ল্যাটফর্মদেরকে আমি বলছি যারা কাজ করতেছেন আপনি নিয়নের সাথে একবার যোগাযোগ করবেন। আপনি কোনো টেলিভিশন আপনাকে বলছে যে যেতে পারবে না, এই কভারেজে ভিউ নাই, আপনি নিয়নকে বলবেন, নিয়ন উইল বি দেয়ার। এটা আমি বললাম, আপনার খেলা, আপনার কাবাডি হোক, আপনার হাডুডু হোক, আপনার এনি কাইন্ড অফ গেম যেটা বাংলাদেশের জন্য, সে অলওয়েজ দেয়ার। আচ্ছা নিয়ন, তোমাকে আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু দেখতে পাই, হ্যাঁ, তো তুমি সবসময় চাও যে প্রত্যেকটা সেক্টর যাতে ভালো জায়গায় যায়, যেমন ক্রিকেট, ফুটবল এখন অনেক, সবচেয়ে তো আগে ক্রিকেট, তারপর ফুটবল আছে, আরো যে সব সেক্টরে আছে তুমি ওগুলো নিয়ে কাজ করতেছো, বিভিন্ন ওদের সাথে কাজ করতেছো, ওদের সাথে যোগাযোগ করার নিজে থেকেও চেষ্টা করতেছো যে কিভাবে তাদের জন্য কাজ করা যায়। সো হোয়াট ইজ ইউর প্ল্যান, যে এই যে আরো যেসব স্পোর্টস আছে এই স্পোর্টস গুলোকে নিয়ে তোমার প্ল্যানিংটা কি? রাইট, অনেকগুলা তো এই যে এটা আসলে খুবই ভালো একটা পয়েন্ট আফ্রিদি যেটা বলছে, ক্রিকেট, ফুটবল, অনেকাংশে ব্যাডমিন্টন, এগুলো হচ্ছে আমাদের নজরে থাকে, কিন্তু অনেক ট্রেডিশনাল স্পোর্টসও আছে যেগুলো কিনা আমাদের অত নজরে নাই। ফর এক্সাম্পল, ইফ আই এম নট রং, চট্টগ্রামে একটা খেলা হয় বলি খেলা নাম, এটা হচ্ছে প্রবাবলি কুস্তি টাইপের একটা, আমি মাফ করে দিয়েন যদি আমি নামটা ভুল বলে থাকি, অথবা জানাই দিয়েন যে আসল নামটা কি। আমি যতদূর জানি চট্টগ্রামে বলি খেলা হয় একটা, সো ওইটা বৈশাখের পরে হয়, ওইটা আমরা কভার করার একটা প্ল্যান করতেছি। আমরা হচ্ছে যদি কোথাও মার্বেল খেলা হয়, একটা বড় টুর্নামেন্ট হয় মার্বেল খেলার, সেটা হচ্ছে আমরা অবশ্যই কভার করতে চাই। নৌকা বাইচের যে টুর্নামেন্টগুলো হয়, আই লাভ ইট, অ্যামেজিং, রাইট? এবং এটাতে ইনশাআল্লাহ আমি আফ্রিদিকে সাথে নিয়ে যাব। আমার খুব দেখার ইচ্ছা, আমি শুনছি এবং পত্রিকায় নিউজ দেখছি, বাট আমি কখনো এই খেলা, এটা বলে খুবই চমৎকার। এবং মানে ফর এক্সাম্পল চিন্তা করো ফ্রম ক্রিয়েটরস পার্সপেক্টিভ, আমরা যদি একটা ড্রোন উড়াই এবং সেই জায়গা থেকে দেখাই যে নৌকাগুলা হচ্ছে হকি, রাইট? সো ফর এক্সাম্পল একটা হকি টুর্নামেন্ট হয়েছে, তখন ওইটার প্রমোশনের আমরা কাজ করছি, রাইট? সো প্রত্যেকটা স্পোর্টস, ছোট ছোট যতগুলা স্পোর্টস আছে, এগুলা যদি আমরা উঠায় আনার চেষ্টা করি, তাহলে মানুষজনের চোখের সামনে আনতে হবে। যখন কোনো একটা স্পোর্টস ফেমাস না হয়, তাহলে ওই জায়গায় স্পন্সর ঢুকবে না, যদি স্পন্সর না ঢুকে, তাহলে হচ্ছে ওরা পরের বছর আবার কিভাবে এটাকে অর্গানাইজ করবে। তো নিয়ন, এই যে এই স্পন্সর নিয়ে কথা বললাম, আমরা বিভিন্ন যখন বক্সার দেখতেছি, হকি প্লেয়ার দেখতেছি, আমরা কিন্তু অন্যান্য সেক্টরে অনেক স্পন্সর দেখতে পাই, কিন্তু এই সব জায়গায় কোনো স্পন্সর নাই। এটা নিয়ে আসলে কি বলার আছে তোমার? অ্যাটেনশন নাই, যদি মানুষজন না দেখে, মানে লোকাল মানুষজন তো দেখতেছে, কিন্তু আমরা যদি এই জিনিসগুলোকে প্রমোট না করি, যদি আমি একটা ভিডিও বানাই, ওইটাতে যদি 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ হয় ফর এক্সাম্পল, তাহলে হচ্ছে স্পন্সররা বুঝবে যে ও আচ্ছা না, এই জিনিসটাতে দম আছে, জাস্ট বিকজ এটা কেউ কভার করতেছে না, এই জন্য মানুষজনের কাছে এটা পৌঁছাইতেছে। তুমি একা নিয়ন কতক্ষণ এটা করবা? আমার কাছে মনে হয় যে আমি যদি আমার জায়গা থেকে করি, অন্য মানুষজন আমাকে দেখে ইন্সপায়ার হইতে পারে, অথবা অনেক মানুষ অলরেডি নিজের জায়গা থেকে কাজ করতেছে। আমি যদি একটা নৌকা বাইচের কোনো একটা টুর্নামেন্টে তহিদ আফ্রিদিকে নিয়ে যেতে পারি, সো আমরা দুইজন মিলে যদি ওইটা কভার করি, আরো মানুষজনের কাছে এই জিনিসটা পৌঁছাবে। বাট সবাই নিজের জায়গা থেকে কাজ করাটা আসলে ইম্পর্টেন্ট। যদি নিজের জায়গা থেকে কাজ করতে পারি, অন্য মানুষ আমার কাছে, এটার কোনো সলিউশন নাই? এই যে যেমন একটা বক্সিং প্লেয়ার স্পন্সর পাইতেছে না, একটা ন্যাশনাল ইসের প্লেয়ার, আমি এরকম শুনছি যে স্পন্সর পাচ্ছেন না অনুষ্ঠান, সেইটা আমাদের জন্য কষ্টের ব্যাপার না? বিশাল কষ্টের ব্যাপার। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু সে টাকার জন্য রিপ্রেজেন্ট করতে পারতেছে না, অথবা না মানে ওই স্পন্সরটা পাচ্ছে না, হ্যাঁ, অথবা হয়তো ভালো বুট পড়তে পারতেছে না। এক্স্যাক্টলি, রাইট। এইটার চেয়ে খারাপ কিছু আসলে হইতে পারে না, এবং আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের কাজ করার সবচেয়ে বড় স্কোপ। ক্রিকেট, ফুটবল নিয়ে তো আমরা কাজ করবো, ব্যাডমিন্টন নিয়ে আমরা কাজ করবো, যেহেতু ওই জায়গায় সবচেয়ে বেশি ক্রেজ এবং মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা। বাট এনি টাইপ অফ স্পোর্টস যেটা কিনা ইন্টারেস্টিং, বাংলাদেশের মানুষ এটা দেখবেই। সো ওগুলাকে আরো যতটুকু আমরা কভার করতে পারি। আফ্রিদি খুবই ভালো একটা কথা বলছে যে কেউ যদি না দেখায়, মাই টিভি আছে ইনশাআল্লাহ, তহিদ আফ্রিদি আছে ইনশাআল্লাহ, নিয়ন আছে ইনশাআল্লাহ। আর আমি যেহেতু নিয়ন আমার বন্ধু এবং আসছে, ও এত ভালো ভালো কাজ করে, আমি আগেও বলেছিলাম যে ও অলওয়েজ মানুষকে গিভঅ্যাওয়ে দেয় এবং সেই গিভঅ্যাওয়ের মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করে খেলাধুলার জন্য। সো আমি নিয়নকে আসলে 2000 ব্যাট এবং বল গিফট করতে চাই, যাতে ও, এটা আমার অ্যাজ আ বন্ধু হিসেবে, যে বিভিন্ন ও কোথায় দিবে, বিভিন্ন যেসব জায়গায় আসলে আমিও জানি না, এমন এমন জায়গা নিয়ন জানে যে কোথায় বাচ্চারা খেলাধুলার জিনিসপত্র পাচ্ছে না। সো এইটা আসলে আমি তোমাকে গিফট করতে চাই, যাতে, এবং আমি 2000 দিতেছি, নিয়নের থেকে আমি আরো 500 নিতেছি, আপনারা টেনশন করবেন না। সো টোটাল 2500। এই জন্যই হচ্ছে কিং বলে সবাই। না, সো 2500, আমরা টোটাল 2500 খেলাধুলার আইটেমস, বিভিন্ন ধরনের আইটেম আমরা বাচ্চাদেরকে
এটা আমরা গিফট করবো ইনশাআল্লাহ, কজ আমি মনে করি প্রত্যেকটা কাজে, যেটা তুমি আমাকে বললা যে আফ্রিদি আমাদের কিছু একটা আর্নিং এর মধ্যে থেকে যদি আমরা দিতে পারি আমরা খুশি। সো আমি নিয়নের সাথে অ্যাড হবো, এর জন্য অফকোর্স নিয়নের পেজের দিকে একটু ফলো রাখতে হবে, যাতে আমরা আপনাদেরকে কিভাবে পৌঁছাতে পারি বা কোন এরিয়াতে এটা করা যায়। আপনি মাই টিভির যেটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এখানে কমেন্টেও বলতে পারেন, বা আপনারা নিয়নের পেজে বা আমার পেজের নিচেও বলতে পারেন, আমরা সিলেক্ট করে আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবো। সো নিয়ন, এবং এই অনেকক্ষণ তো আমি সিরিয়াস টপিকে কথা বলছি, এবার আমি একটু তোমার পার্সোনাল লাইফে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসবো পার্সোনাল লাইফে। হ্যাঁ হ্যাঁ টেনশন হইতেছে বাট ইয়েস। আচ্ছা, বাচ্চার বয়স কত? আমার, হ্যাঁ না আমি নিজেই তো একটা বাচ্চা। না সেটা তো তুমি কাউন্ট না কর বেবি। আমি নিজেই একটা বাচ্চা মানুষ এখনো। না না, অবশ্যই ইউ আর বেবি, কাউন্ট না কর বেবি। তো ভাবি কেমন আছে? ভাবি নাই, আমি যতক্ষণ পর্যন্ত আমি বুঝি না, মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায় গাইস, তখন না মানে চিন্তা করে যে বিয়ে করছে বা গার্লফ্রেন্ড আছে, এটা কখনো প্রকাশ করতে চায় না। নাই তো, থাকলে তো প্রকাশ করতাম। না, না, তুমি আফ্রিদি বলো। যতদিন না বিয়ে করবে ততদিন পর্যন্ত আমি বিয়ে করলে বাজে দেখে না জিনিসটা। আমার বাবা ডিরেক্টলি বলে দিছে তুমি বিয়ে করো না বাবা। এখন আমি কি করব বলো? চিরকুমারী থাকতে বলছে আমাকে। এইটা তো একটু টেনশন হয়ে গেল। বাট আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের লিস্টে মনে হয় আফ্রিদি পরের জন্য আছে। আপনারা এটা একটু কমেন্টে জানাইয়েন আমাদের। এটা কি তুমি কি আমি টেলিভিশনে এসে কমেন্টে জানাবো? সোশ্যাল মিডিয়ার যারা আপনারা দেখতেছেন তারা কমেন্টে জানান। আমরা এতটা অবসেস সোশ্যাল মিডিয়া না, আমাদের এখন কিন্তু 1 কোটির উপরে মানুষ দেখতেছে, বাট আমরা স্টিল সোশ্যাল মিডিয়াতেই আছি। যাই হোক, তো নিয়ন, তোমার সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগলো। আমি খুবই খুশি যে তুমি আমার শোতে আসছো। আমার শোটা তুমি অনেকদিন পর আসলে চালু করে দিছো, এবং আই এম ব্যাক গাইস। আপনারা এই আফ্রিদিকে সবসময় খুঁজতেছিলেন, বাট আমি নিয়নের গার্লফ্রেন্ডের আপডেট আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, নিয়নের একটা গার্লফ্রেন্ড আছে যে মোহাম্মদপুরে থাকে, এটা আমি জানি। তাসরিফ ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে মোহাম্মদপুরে থাকে, ঠিক আছে? আফ্রিদি আমাদের গার্লফ্রেন্ড সম্পর্কে এত ইনফরমেশন জানে, একটু টেনশনের বিষয় না? আমি তাসরিফ ভাইয়ের মনোযোগ আকর্ষণ করতেছি। না না না, কজ নিয়ন তো আমার বন্ধু, ওটা আমার জানতে হয়। বাট যদি নিয়ন তো গার্লফ্রেন্ড নাই, না না না, বেবি আছে, কিচ্ছুই নাই, বেবিও নাই, আমার শুধু বন্ধু আছে। ওকে, সো নিয়নকে আমরা সামনে বিয়ে দেবো, যেহেতু বন্ধু আমরা সবাই, ভাইরা আমরা সবাই মিলে বিয়ে দেবো। আপনারা যদি কেউ একটা মেয়ে খুঁজে পান, সরি, একটা মেয়ে যদি খুঁজে পান অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা এটা লটারির মাধ্যমে আসলে নিয়নের। আমি ওদিন হাঁটতেছিলাম, এক মেয়ে দৌড়ায় আসতেছে, এই আফ্রিদি আফ্রিদি আফ্রিদি, আমি সাথে সাথে অটোগ্রাফ সাইনটা দিব, পেনটা বের করেছে, কই ভাই নিয়ন ভাইয়ের নাম্বার হবে? এটা মিথ্যা কথা, এটা কোথায় হয় না। নিয়ন ভাইয়ের নাম্বার আছে কেন? কই ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, ভাইয়া সরি ভাইয়া বলেন, নিয়ন জানকে আমি অনেক ভালোবাসি, বাট আমি তাকে খুঁজে পাচ্ছি না, বাট আমি ওকে নাম্বারটা দেই নাই। হ্যাঁ, বাট আমি নাম্বারটা দিয়ে দিই। আমি আমার সেফটি ফার্স্ট। What a friend. সো নিয়ন, আমি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইউ আর অ্যামেজিং গাই, ইউ অলওয়েজ এ ফ্যামিলি ম্যান, স্পোর্টস নিয়ে অলওয়েজ চিন্তা করো। আমি দোয়া করি বাংলাদেশের সব অ্যাওয়ার্ড যাতে তুমি পাও ইনশাআল্লাহ, স্পোর্টস এর ক্যাটাগরি, যেগুলাতে আফ্রিদি নমিনেটেড না। না না, আমি আরো শুনেন, আমি পাই বা ও পাক বা আমার বন্ধু রাফসান পাক বা ফাহিম পাক, আমার তাতে কোনো কষ্ট নাই, কারণ আমরা সব এক। ও যদি কিছু ভালো করে, খোদার কসম লাগে, আমার একদম উপরে আল্লাহ সাক্ষী, আমি আই ফিল হ্যাপি। রাফসান যদি কোনো ভালো কিছু করে আই ফিল হ্যাপি, আর এস ফাহিম যদি ভালো কিছু করে আই ফিল হ্যাপি। আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ, আমরা ঝগড়া করি, নিচে অফিস রুমে ঝগড়া করি, তুই পাইছস কেন, কিন্তু এটা তো আমাদের দুষ্টুমি। রাইট রাইট, দিস ইজ নট আওয়ার কম্পিটিশন। আমরা দুজনের সাথে কম্পিটিশন করব না। আমাদের কম্পিটিশন আমাদের আয়না, আমরা নিজে। আমরা কাউকে ও তৈদ আফ্রিদি হয়েছে, ও নিয়ন হয়েছে, এটা আমাদের কম্পিটিশন না। আমাদের কম্পিটিশন আমরা নিজেরাই। আর আমি সবসময় বলবো, যারা নতুন এই যে অনলাইনে আপনারা কাজ করতে চান, তারপর ভিডিও বানাতে চান, নিয়নের মতো কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, তো এটা হইতে গেলে কিন্তু আপনার নিয়ন হতে হবে তা না। কিন্তু নিয়ন কিন্তু কাউকে দেখে এসে কন্টেন্ট ক্রিয়েটার হয় না, যে আমি আই ওয়ান্ট টু বি লাইক হিম, আই ওয়ান্ট টু বি লাইক সালমান মুক্তাদির, আই ওয়ান্ট টু বি লাইক দেম। নো, হি ওয়ান্ট টু বি লাইক নিয়ন। সে নিজেকে ফোকাস করছে যে আমি এটা পারবো। যাওয়ার আগে আমি একটা শেষ কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করবো। ট্রোল, হেট আমাদের সবার লাইফে আসে। যখন তোমার লাইফে আসে তুমি এটা কিভাবে নাও? কারণ আমি তো 13 বছর যাবত নিছি। আমি আমার কাছে মনে একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করি, তাইলে জিনিসটা ইজি হয়। আমি আমার অফিস থেকে, আমি আর আফ্রিদি অনেক গল্পগুজব করে রাতে 1টার সময় বের হইছি। তখন রাতে 1টার সময় আফ্রিদি টেনশনহীনভাবে মাস্ক টাস্ক পরা নাই, কিছু নাই, বের হইছে। কারণ এখন আর কেই বা চিনবে, অথবা মানুষ এখন রাস্তা নেই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, রাত 1টায় হচ্ছে আফ্রিদিকে কেন্দ্র করে রাস্তায় একটা ভিড় হয়ে গেছে। অ্যান্ড একজন, আমি জানি না এগুলো বলা উচিত কিনা, বাট 2জন কান্না করে দিচ্ছে। একজন বলছে যে তার বাবা মা কেউ নাই, আফ্রিদিকে দেখা তার
একটা জীবনের স্বপ্ন ছিল এবং ওই স্বপ্নটা পূরণ হয়েছে ফাইনালি। সো আমার কাছে মনে হয় যে এই আফ্রিদি যে 13 বছর ধরে হেট কমেন্ট অথবা ট্রোল অথবা বিভিন্ন জিনিস মোকাবেলা করে, এগুলো আসলে ওর মাথায় থাকে না, বিকজ দ্য কাইন্ড অফ লাভ হি রিসিভস, রাইট? প্রত্যেকদিন ডে টু ডে লাইফে আমরা যে পরিমাণ ভালোবাসা পাই মানুষজনের কাছ থেকে, ভালোবাসার শক্তি সবসময় ঘৃণার মানে শক্তি থেকে অনেক বড়, রাইট? ভালোবাসা সবসময় অনেক বড় একটা ব্যাপার। কত সুন্দর কথা বললো। সো আমার কাছে মনে হয় আমি বেস্টদের কাছ থেকেই দেখি, বেস্টদের কাছ থেকেই শিখি যে আফ্রিদি কিভাবে, দেখেন বাংলাদেশে প্রচুর মানুষ ভিডিও বানানো শুরু করছিল, বাট কে আসলে রয়ে গেছে এবং টপে রয়ে গেছে, এটার কারণ হচ্ছে কনসিস্টেন্সি। রেগুলার জীবনে যাই হোক না কেন, আমার বন্ধু অসুস্থ থাকুক, যাই হোক না কেন, ভিডিওর উপর ভিডিও বানাইতেই আছে কন্টিনিউয়াসলি। কেননা এখন আসলে অনেকটা দায়িত্বের পর্যায়ে চলে গেছে যে মানুষকে এন্টারটেইন করতে হবে। এই যে যেই ছেলেটা কান্না করে দিচ্ছে আফ্রিদিকে দেখে, এখন তো আফ্রিদির এই দায়িত্বটা আছে যে এই রকম মানুষজনের প্রতি নিজের ভালোবাসাটা দেখানো, রাইট? সো কনসিস্টেন্সি রাখলে এই হেট ট্রোল আমার কাছে মানে কিছুই ম্যাটার করে না, মানুষের ভালোবাসা আসলে সবকিছুর উপরে। নাইলে আমাকে আর আফ্রিদিকে ভালোবাসার কোনো কারণ নাই, আপনারাই মহান যে আপনারা আমাদেরকে এত বেশি ভালোবাসেন। নাইলে আমরা কি, আমরা তো বান্দরামি ফাইজলামি। আসলে আসলে আর আমরা চাই যে বান্দরামি ফাইজলামির ভিতরেই আপনাদেরকে একটু এন্টারটেইন করা, একটু ভালো মেসেজ দেওয়া। নিয়নের একটাই লক্ষ্য যে বাংলাদেশের স্পোর্টসটাকে অনেক বড় দিকে নিয়ে যাবে, আর আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশকে সারা বিশ্বের মাঝখানে বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করা, এটা আমার একটা লক্ষ্য। সো আমি চাই আমরা সবাই, আমরা যারা ক্রিয়েটার্স আছি সবসময় আপনাদের জন্য কাজ করব, তাও আমরা আমাদের নিয়ম নীতিমালা মেনে। কারণ আমরা চিন্তা করি হয়তো ইউটিউব বা ফেসবুকের কোনো নিয়ম নীতিমালা নেই, বাট আমাদের মুখের আছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের আছে। সো ওই নিয়ম নীতিমালা মেলেই আমরা কাজ করবো। সো নিয়ন, যাওয়ার আগে তোমার ফ্যান্সদের এবং বাংলাদেশের সবাইকে তুমি কি বলতে চাও? খুবই ভালো লাগছে আজকের শোতে এসে। আমার কাছে মনে হয় না যে এত আসলে প্রাণ খুলে আমি কথাবার্তা বলার কোনো সময় সুযোগ পাইছি। আসলে বন্ধু সাথে থাকলে কথাবার্তা বলতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ তহিদ আফ্রিদিকে শোতে ইনভাইট করার জন্য। যখন মনে হয় ভিডিও বানানো শুরু করছিলাম তখন কোনো সময় চিন্তাও করি নাই যে আফ্রিদি আর আমি একই শোতে হচ্ছে আফ্রিদি হোস্ট থাকবে আর আমি গেস্ট থাকবো। আমার কাছে ড্রিম কাম ট্রু মোমেন্ট। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য। এখন থেকে আমরা নতুন একটা সিস্টেম শুরু করছি, এখন থেকে আমরা স্পন্সর চাবো। সো তুমি একটু অডিয়েন্সকে বলে দাও, গাইস স্পন্সর আস, প্লিজ স্পন্সর করেন। প্রচুর কষ্ট করতেছি আমরা, প্রচুর কষ্ট করতেছি। তোমার না, আমার ও আচ্ছা, না না আমার জন্য বলি না, বললাম যে আজকে আমরা এই জায়গায় যারা আমরা দুইজনকে, আমাদের শুধু দুইজনকে আপনারা দেখতেছেন স্ক্রিনে, বাট একটা বিরাট টিম কাজ করতেছে। আমি 3 দিন খাইতে পারি না, নিয়নের ভাড়া নাই বাসায় যাওয়ার, আমাদের খুব কষ্ট আছে। প্লিজ স্পন্সর আস। আচ্ছা, দুষ্টুমি করছি গাইস, আপনারা কেউ রাগ করবেন না। প্রিয় দর্শক, দুষ্টুমি ফাইজলামির মধ্যে আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। আমার বন্ধু খুবই সুন্দর কথা বলে গেল, আমি ওকে সবসময় দোয়া করি যাতে ও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এই স্পোর্টস ইন্ডাস্ট্রি থেকে। সারা বিশ্ব যেভাবে ওকে ডাকছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওকে কল করছে টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর অফ স্পোর্টস। সো আমি এটা দোয়া করি যাতে অনেক বড় হয়। অ্যান্ড আমি যদি এই শোতে গাইস কোনো ভুল করে থাকি, এই যে কান ধরে আমি ক্ষমা চেয়ে নিতেছি আপনাদের সবার কাছে, ক্ষমা করে দিবেন প্লিজ, আমাকে মাফ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।